করোনা ভ্যাকসিন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার, তড়িঘড়ি না করার পরামর্শ। করোনা পরীক্ষায় ঢাকার সঙ্গে ফলে পার্থক্য, বরিশাল পিসিআর ল্যাবের পরীক্ষা নিয়ে প্রশ্ন। মিরপুরে পানিবন্দী উত্তর বিশিলের 50,000 বাসিন্দা, বাঁশের সাঁকো বসিয়ে চাঁদা আদায়। চামড়া খাতে রপ্তানি আদেশ আসা শুরু, জুলাইয়ে লক্ষ্যের চেয়ে আয় বেড়েছে 16%। এবং আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, আলোচনা হতে পারে করোনা মোকাবিলা নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। করোনা ভ্যাকসিন কার কাছ থেকে নেওয়া হবে, কত টাকা বিনিয়োগ করা হবে, সেসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বাস্থ্য সচিব জানালেন, এরই মধ্যে উৎপাদনকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। এক্ষেত্রে তড়িঘড়ি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, আগে পাওয়ার চেয়ে নিরাপদ ভ্যাকসিন পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। গত বছরের শেষে চীনে ধরা পড়ে করোনা ভাইরাস। এরপর থেকেই চলছে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। সারা বিশ্বে এ পর্যন্ত 165টি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। 31টি ভ্যাকসিন মানুষের শরীরে পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে এগিয়ে আছে 7টি। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য করোনা ভ্যাকসিন উৎপাদনের প্রায় কাছাকাছি। তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। দেশে বিদেশে যেখানে যেখানে আমাদের অক্সফোর্ডের সাথে, মডার্নার সাথে, রাশিয়ার সাথে, গাভির সাথে, সমস্ত অ্যালায়েন্সের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। আমরা এই বসে নাই, আমরা কাজ করছি। এরই মধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে বাজার দখল করতে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। বিভিন্ন দেশ ভ্যাকসিন উৎপাদনে বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। তবে বিনামূল্যে ভ্যাকসিন পাবে 92 দেশ। সে তালিকায় আছে বাংলাদেশও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে 20% ভ্যাকসিন বিনামূল্যে মিললেও কিনতে হবে বাকিটা। বাংলাদেশ প্রথম ভ্যাকসিনটি যেদিন পাবে সেটি হচ্ছে কোভ্যাক্স থেকে অথবা নিজের পয়সায় যেখান থেকে পাক। কিন্তু এই 12-13 কোটি লোককে দেওয়ার মতো ভ্যাকসিন সংগ্রহ করতে বাংলাদেশকে অবশ্যই দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কারণ বিশ্বে যারা নাকি নিজের পয়সায় ভ্যাকসিন কিনবে তারা আসলে অবশ্যই আগে তাদের সমস্ত জনগোষ্ঠীর জন্য আগে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এই কোভ্যাক্সের কারণে আমরা বুঝতে পারি যে প্রথম কিছু ডোজ আমাদের দেশে চলে আসবে প্রথমেই। বছরে 300 কোটি ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য আছে গোটা বিশ্বের। আরও বাড়াতে চলছে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন দ্রুত পাওয়ার চেয়ে বেশি জরুরি নিরাপদ হওয়া। যদি বাংলাদেশ ডেসপারেট হয়, আমরা যতদূর জানি বাংলাদেশ বেশ বড় পরিমাণ একটা অঙ্ক আসলে ভ্যাকসিন কেনার খাতে বরাদ্দ হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি খুব স্মার্ট নেগোসিয়েশন করে এবং যদি এই ভ্যাকসিন রিসার্চে যারা এক্সপার্ট দেশে এবং বিদেশে তারা সহ যদি এই চলমান রিসার্চগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে কোথায় পোটেনশিয়াল জায়গা আছে যে ভ্যাকসিনতে ইনভেস্ট করা ওয়ার্থ হবে, যেখান থেকে তাড়াতাড়ি পাওয়া যাবে এবং এটা একটা ইফেক্টিভ ভ্যাকসিন হবে, এই ব্যাপারটি বুঝবে, এরকম একটি টাস্ক ফোর্স গঠন করে যদি আসলে ভ্যাকসিনের জন্য অ্যাডভান্স পেমেন্ট করে, অনলি দেন বাংলাদেশের পক্ষে আসলে বেশ কিছু উল্লেখযোগ্য পরিমাণের ভ্যাকসিন, আধুনিক ভালো ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব। বাংলাদেশও নাম লিখিয়েছে ভ্যাকসিন ক্লাবে। পরীক্ষার অংশ হিসেবে খরগোশের পর ভ্যাকসিনের প্রয়োগ হবে ইঁদুরের শরীরে। এই ধাপগুলো সফল হলে বছরের শেষ দিকে শুরু হবে হিউম্যান ট্রায়াল। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার পরীক্ষায় সীমাবদ্ধতা থাকায় বরিশাল থেকে প্রায় অর্ধেক নমুনা পাঠানো হয় ঢাকায়। 2 জায়গা থেকে পাওয়া ফলে শনাক্তের হারের ব্যবধানও দ্বিগুণ। এতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নমুনা পরীক্ষার কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় পাঠাতে গিয়ে কিছু নমুনা নষ্ট হওয়ায় এই অসঙ্গতি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 12 এপ্রিল। 9 আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হয় 34,457 জনের নমুনা। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেলে 21,057টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 23%। বাকি নমুনা পাঠানো হয় ঢাকায়, সেখানে শনাক্তের হার 11.6। শনাক্তের হারের এই ব্যবধানে শঙ্কিত নগরবাসী। এই যে তফাৎটা, এই তফাৎটা কারণটা কি?
এবং এটা কেন হচ্ছে, এটা কি আমাদের যে স্পেসিমেন যেটা সংগ্রহ করা হচ্ছে সেইটার দোষ, না আমাদের পরীক্ষার দোষ, না কিছু? আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এইটার একটি এক্সপ্লানেশন, এইটার একটা ব্যাখ্যা আমাদের দরকার। বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নজরে এনেছে স্বাস্থ্য পরিচালকের দপ্তর। পজিটিভিটির যে ডিফারেন্সটা নিয়ে আমরা প্রথম থেকেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি ল্যাবের ইনচার্জ তাদের কাছে, এবং ল্যাবের ইনচার্জ বরিশালের যিনি, উনি যেটা বলছেন, উনি যেটা পাচ্ছেন সেটাই রিপোর্ট হচ্ছে। কেন এটা তো ম্যানুয়ালি না, এটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে। তবে পিসিআর ল্যাবের ফল নির্ভুল দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঢাকায় পাঠানোর ক্ষেত্রে কিছু নমুনা নষ্ট হয়ে থাকতে পারে। ঢাকায় যে ল্যাবে টেস্ট হচ্ছে তারা তাদের ব্যাখ্যাটা হয়তো দিবে। আমাদের এখানে আমরা পুরোপুরি কোয়ালিটি কন্ট্রোল এশিওর করেই কাজ করছি। সেই ক্ষেত্রে যেটা পজিটিভ আসছে সেটা আমরা ডেফিনেটলি বলতে পারি যেটা নেগেটিভ হওয়ার অন্য জায়গায় সুযোগ নেই। স্যাম্পল টেক করার পরে এক্সামিনেশন, এইটার যে গ্যাপটা, এই গ্যাপটা অনেক বেশি হচ্ছে। এই গ্যাপের মধ্যে কোনো স্যাম্পল নষ্ট হচ্ছে কিনা, হ্যাঁ, কোনো স্যাম্পল নষ্ট হওয়ার জন্য এটা নেগেটিভ আসছে কিনা, স্যাম্পলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে কিনা এই স্যাম্পলের মধ্যে, এইটা একটা সন্দেহজনক। বরিশাল জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে অর্ধশত, আর বিভাগে 131 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিনহা রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত ও নন্দ দুলালকে শিগগিরই রিমান্ডে নেবে র্যাব। এছাড়া চেকপোস্টে দায়িত্বরত এপিবিএনের 3 সদস্যকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। সোমবার রাতে সংবাদ সম্মেলনে তিনি জানান, এজন্য আদালতে আবেদন করা হবে। 31 জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। যেখানে এই ঘটনা ঘটে সেটি ছিল এপিবিএনের চেকপোস্ট। ওই মুহূর্তে সেখানে এপিবিএনের 3 সদস্য দায়িত্বরত ছিলেন। সোমবার সেখানে পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক। এ সময় তিনি কথা বলেন তদন্তকারী কর্মকর্তা ও স্থানীয়দের সাথে। পরে সাংবাদিকদের র্যাবের ডিজি জানান, পেশাদারিত্বের সঙ্গেই মামলার তদন্ত করা হচ্ছে। তদন্ত আগাচ্ছে, নিঃসন্দেহে আগাচ্ছে, ইতিবাচক ভাবে আগাচ্ছে। কি আগাচ্ছে এই মুহূর্তে তদন্তের সাথে এই মুহূর্তে আমি মনে করি যে এটা বলা সমীচীন। বিভিন্ন জায়গায় আমরা তথ্য পাচ্ছি, একটার সাথে আরেকটা আমরা মিলাম, এইটা মিলানোর পরে আমরা বলতে পারবো ফাইনাল ইয়েটা। এদিকে সিনহা হত্যার ঘটনায় কক্সবাজারে সংবাদ সম্মেলন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। এ সময় তিনি জানান, শিগগিরই এই মামলার অভিযুক্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও নন্দদুলালকে রিমান্ডে নেওয়া হবে। এছাড়া ঘটনার দিন চেকপোস্টে কর্মরত এপিবিএনের 3 সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এপিবিএনের 3 জন সদস্য যারা ওই দিন চেকপোস্টে ডিউটিরত ছিল, আপনারা নিশ্চয়ই জানেন এপিবিএনের চেকপোস্ট, এই 3 জনকে আমরা আমাদের কার্যালয়ে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আগামী 1 অথবা 2 দিন এই 3 জনকে আমরা তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন। ঘটনার দিন নীলিমা রিসোর্ট থেকে ল্যাপটপ, হার্ড ডিস্ক সহ 29টি ডিভাইস জব্দ করে পুলিশ। সেসব পুলিশের কাছ থেকে হেফাজতে নিতে আদালতে আবেদন করেছে র্যাব। যে ধরনের তথ্য উপাত্ত, যে ধরনের সাক্ষী, যে ধরনের বক্তব্য, এই সকল বক্তব্য যেগুলা তদন্ত কমিটির কাছে উপস্থাপিত হয়েছে, এই সকল বিষয়কে র্যাব আমলে নিয়ে আসবে এবং বস্তুনিষ্ঠতা দিয়ে এই মামলাটির পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে একটি ইতিবাচক তদন্ত করবে। এর আগে সকালে ওসি প্রদীপ সহ 3 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে প্রথম দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। 7 দিন ধরে জিজ্ঞাসাবাদে যাদের নাম বেরিয়ে আসবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। 2 কোটি 71 লাখ টাকা আত্মসাতের মামলায় সোমবার বেলা 11টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মোহাম্মদ শাহেদকে আনা হয় দুদক কার্যালয়ে। বেলা 12টার পরে শাহেদকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল। অর্থপাচার, ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে গত 27 জুলাই মামলা করে দুদক। মামলায় মোহাম্মদ শাহেদ, ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিস্তি সহ 4 জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত বিষয়ে জানতে চাইলে দুদক সচিব দিলওয়ার বক্ত জানান, শাহেদের জিজ্ঞাসাবাদে যার নামই বেরিয়ে আসুক তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। শাহেদ করিমকে দুদকে একটা ইনকোয়ারি চলছিল, ইনকোয়ারি প্রেক্ষিতে মামলা হয়েছে যে পদ্মা ব্যাংকে টাকা আত্মসাতের দায়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপত্র বিশ্লেষণ করে যাকে প্রয়োজন অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুযায়ী তদন্তকারী কর্মকর্তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। গত 10 আগস্ট পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রিজেন্ট কাণ্ডে আলোচিত সাবেক স্বাস্থ্য সচিব এবং বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার মন্ত্রণালয়ে প্রায় 1 ঘণ্টা তার সাথে কথা বলেন দুদকের উচ্চ পর্যায়ের একটি দল। রিজেন্টের সাথে চুক্তিসহ স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে তা অস্বীকার করেন সাবেক স্বাস্থ্য সচিব ও দুদক দলের সদস্যরা। এর আগে বুধ ও বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ অধিদপ্তরের 5 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সাবেক মহাপরিচালক আজাদ দাবি করেন তখনকার স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি হয়। জিজ্ঞাসাবাদের তো কিছু নাই, জিজ্ঞাসাবাদের কি থাকবে? অনুসন্ধানের প্রয়োজনে একটা রিজেন্ট ইস্যু থেকে আপনারা না 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 ছেড়ে বললাম তো এরকম কোনো ইস্যু নাই। স্ট্যান্ডার্ডিং যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের আলোচনা করতে একটি রিজেন্ট ইস্যুতে স্যার কথাবার্তার জন্য স্যার না যে আমি বললাম ওনারাও আপনাদেরকে বলেছেন যে এটা যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট সম্পর্কে। দেশে করোনায় নতুন করে 37 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত আগের 24 ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 2595 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 87টি পরীক্ষাগারে 12,523 নমুনা পরীক্ষায় 2,595 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.72%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত 2,79,144 জন। সুস্থ হয়েছেন আরও 1,641 জন। এ নিয়ে মোট সুস্থ 1,60,591 জন। 24 ঘণ্টায় মারা যাওয়া 37 জনের মধ্যে পুরুষ 28 এবং নারী 9 জন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 3,694 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32। 15, 17 ও 21 আগস্টের হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এসব হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। এদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। একযোগে বোমা হামলার 15 বছরের আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। 2005 সালে একযোগে 63 জেলায় বোমা হামলা হয়। এর 15 বছরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগ। বিএনপির এখন অনেকে অস্বীকার করেন। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মন্তব্য করেন, একযোগে বোমা হামলার দায় বিএনপির। দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পৃষ্ঠপোষকতাও দিয়েছে তারা। কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের দায় ছিল, সম্পৃক্ততা ছিল। এই উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনকে বিএনপি জামাত সেই সময় রাষ্ট্রীয় পরিষদে তাদের মদত দিয়েছিল, তারা তৈরি করেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, এই বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্র হিসেবে তৈরি করা। সভায় মতিয়া চৌধুরী বলেন, মিথ্যার উপর ভর করে রাজনীতি করছে বিএনপি। দেশ বিরোধীদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে বলেছেন তিনি। এদের কোনো চোখের চামড়া নাই, এদের কোনো ভদ্রতা জ্ঞান নাই। যেভাবেই হোক লুটপাট করা, দেশটাকে সোনার বাংলাকে সেই ছিঁড়ে খুঁড়ে খাওয়া, এটাই ছিল তাদের লক্ষ্য। আলোচনায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখন সক্রিয়, তারা এখনো সুযোগ খুঁজছে বলে সতর্ক করেন তিনি। তারা এই দেশকে পাকিস্তানি ভাবধারা নিয়ে যেতে চায় সংঘাতে জর্জরিত রক্তাক্ত প্রান্তর। সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়া বন্ধ করে দিতে চায়। কিন্তু যতক্ষণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আছেন, আমাদের সমৃদ্ধ আগামী বিনির্মাণের অগ্রযাত্রা এগিয়ে যাবেন। তিনি আরও মন্তব্য করেন,
হত্যা, সন্ত্রাস ও ষড়যন্ত্রের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে বিএনপি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার 4 মামলার কার্যক্রম স্থগিত থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। মামলা সচল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। খালেদা জিয়ার আইনজীবী জানান, নাশকতার অভিযোগে 2015 সালে দারুসালাম ও যাত্রাবাড়ি থানায় 4টি মামলা করে পুলিশ। এসব মামলার এফআইআরে খালেদা জিয়ার নাম ছিল না। পরে 2016 সালে চার্জশিট দেওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের নাম অন্তর্ভুক্ত করে পুলিশ। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে 2017 সালের এপ্রিলে সব মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। সে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ 2 সপ্তাহের জন্য মুলতবি করে। দীর্ঘদিন পর সোমবার আপিল বিভাগ শুনানি শেষে মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে হাইকোর্টের আদেশ বহাল রাখে। একই সাথে এসব মামলা হাইকোর্টে দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। এফআইআরে কোনো মামলা ওনার নাম ছিল না, চার্জশিট ওনার নাম দেওয়া হয়েছে এবং মামলা যেহেতু অন দ্য ফেস অফ ইট মানে ওনার বিরুদ্ধে কোনো মামলা হলে চলে না, 2 হলে তো আইন অনুযায়ী মামলাগুলো ট্র্যাক করে না। এই গ্রাউন্ডে হাইকোর্ট ডিভিশন মামলাগুলো স্থগিত করেছিল। এফআইআরে এবং চার্জশিটে উল্লেখ আছে যে তার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, তার আহ্বানেই হরতাল হয়েছে এবং তার নির্দেশে। প্রায় 2 মাসের জলাবদ্ধতায় দুর্ভোগে মিরপুরের উত্তর বিশিল এলাকার প্রায় 50,000 মানুষ। সেই সুযোগই নিয়েছে একটি প্রভাবশালী মহল। বাঁশের সাঁকো বসিয়ে দিনে অন্তত লাখ টাকা আদায় করছে তারা। কয়েক দফা এলাকা পরিদর্শন করলেও ওয়ার্ড কাউন্সিলরের দাবি, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। মিরপুরের উত্তর বিশিল এলাকার মূল সড়ক এটি। প্রায় 2 মাস ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে। এই পথে যাতায়াত করে আরো কয়েকটি এলাকার মানুষ। পানি ঢুকেছে আশেপাশের বসতবাড়ি ও দোকানপাটে। এর সাথে ড্রেনের নোংরা পানি মিশে দুর্ভোগ চরমে উঠেছে, বেড়েছে মশার উপদ্রব। ড্রেনিং ব্যবস্থা ভালো না, পাশাপাশি এর কারণে মশার যেন বাড়ি ঘরে দোকানপাট কোথাও থাকা যাচ্ছে না। এই সাগর ব্যবস্থা, এই মানুষ পড়তেছে উঠতেছে, গর্ভবতী মানুষ যাইতে পারতেছে না, মানে বিশাল একটা ঝামেলা। আমার বাচ্চা এখানে পড়ে গেছে, মাদ্রাসায় যাইতেছে, বাচ্চা পড়ে গেছে, এরকম আরো অনেকের বাচ্চা এখানে পড়ে জায়গা। মানুষের যখন হাসপাস অবস্থা, তখন স্বেচ্ছাসেবার নামে টাকা কামিয়ে নিচ্ছে একটি মহল। একটি বাঁশের সাঁকো বানিয়ে পারাপারের জন্য প্রতিজনের কাছ থেকে প্রতিবারে নেওয়া হচ্ছে 5 টাকা। স্থানীয়রা বলছেন, প্রতিদিন এ সাঁকো ব্যবহার করছেন কমপক্ষে 20,000 মানুষ। 10-15 টাকা 20 টাকা এরকম লাগে। কারণ এটা তো সরকারের দায়িত্ব রোড ক্লিয়ার করা, কারণ ওনারা বানাইতে ওনাদেরকে 5 টাকা করে দিতে হইতে, এটা আমাদের পকেট থেকে বাড়তি টাকা যাচ্ছে। টাকা নেওয়ার জন্য 2 জনকে নিয়োগও দেওয়া হয়েছে। তাদের দাবি, সাঁকো বসানোর খরচ হিসেবে এ টাকা দিচ্ছে এলাকাবাসী। এর হলো যে হাক্কার টাকা, কেউ 5 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, এই খুশি। আমরা যে খরচ করছি যে টাকাটা এই মাথা পর্যন্ত, এই টাকাটা আর কি যে যা খুশি হয়েছে। এলাকার মানুষ তো সবাই আসে, অন্য বাইরের মানুষ আসে না। এলাকার জলাবদ্ধতা নিরসনে পাম্প বসানো হলেও তা কাজে আসেনি। স্থানীয়রা বলছেন, দুর্ভোগ দেখতে এসেছিলেন 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাশেম মোল্লা, তবে টাকা তোলার বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। এই ব্যাপারটা আমি ওয়াকিবহাল নেই, এবং এই ব্যাপারটা আসলে খুব একটা যে মানে যুক্তিযুক্ত কিংবা পারফেক্ট নিউজ তাও না। আমাদের ক্যামেরাতেই আসলে তুলে নিয়ে এসেছি যে ওখান থেকে এখনো টাকা তোলা হচ্ছে। এটা অবশ্যই নিতে পারে না, এইটা আমরা নজরে আনছি। ইনশাল্লাহ আমরা কোনো মতেই জনগণের এই দুর্ভোগ আমরা পোহাতে দিব না। মিরপুরের উত্তর বিশিল এলাকায় প্রায় 50,000 মানুষের বাস। দ্রুত জলাবদ্ধতার সমাধান চান তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 দিন পরও হদিস মেলেনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি আবু বকর সিদ্দিকের। এ ঘটনায় 12 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 সদস্যের তদন্ত কমিটি কাজ করলেও প্রতিবেদন জমা পড়েনি এখনো। গত 6 আগস্ট সন্ধ্যা থেকে নিখোঁজ হন গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদি আবু বক্কর সিদ্দিক। প্রশ্ন উঠেছে, কারাগার থেকে কিভাবে পালালেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন আসামি। এ ঘটনায় গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। পরে কমিটিতে গাজীপুর জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন করে যুক্ত করা হয়। তবে এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি কমিটি।
ওই ঘটনায় 8 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। এই 8 সহ মোট 12 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে, সেখানে কারা বিভাগের একজন সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের প্রতিনিধি একজন এবং গাজীপুর জেলা প্রশাসনের প্রতিনিধি, মোট 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কয়েদি পালানোর ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে, তবে এখনো ধরা পড়েনি আবু বক্কর সিদ্দিক। পালিয়ে গেছে যে আসামি, তাকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারি নাই, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি স্পেশাল রিপোর্ট অর্থাৎ এসআর করা হয়েছে এবং এই আসামি পালিয়ে যাওয়া সংক্রান্তে সব জায়গায় আমরা মেসেজ দিয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে যত দ্রুত সম্ভব আসামিটাকে গ্রেপ্তার করার জন্য। এর আগে 2015 সালের 13 মে সন্ধ্যায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না আবু বক্কর সিদ্দিককে। তিনি লুকিয়েছিলেন সেল এলাকার সেফটি ট্যাঙ্কে। পরদিন তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমী বায়ু প্রবল সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলিকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা বৃষ্টি অব্যাহত আছে। রাজধানী সহ আশেপাশের এলাকায় সোমবার রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গাইবান্ধায় নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। 2 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে বন্যার আতঙ্কে নদী তীরবর্তী মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার গাইবান্ধা থেকে যুক্ত হবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, নদ নদীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর নতুন করে কি বন্যার আশঙ্কা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? গাইবান্ধার যে 4টি নদী রয়েছে, তিস্তা, ব্রহ্মপুত্র, পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। যদিও এখনো গাইবান্ধা ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে কিন্তু এখনো বিপদসীমা 30 মিটার নিচু দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই পানি বৃদ্ধির ফলে যে মানুষগুলো ইতিমধ্যে পানিবন্দী হয়েছিলেন, বন্যা আক্রান্ত হয়েছিলেন, তারা যারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছিলেন, তারা কিন্তু এই কারণে অনেকে বাড়ি ফিরে গেলেও কেউ কেউ কিন্তু এখনো তারা যে উঁচু স্থানে বাড়ি ঘরগুলো করেছিলেন সেই কাঠামোগুলো কিন্তু এখনো রেখে গেছেন, যে বন্যা আসলে যাতে তারা আবারও ফিরে আসতে পারে। তবে এই পরপর 3 দফা বন্যায় কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং কৃষি খাত, মৎস্য খাত এবং রাস্তাঘাট গুলো কিন্তু খানাখন্দে ভরে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে বলা যায়। আর এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কিন্তু বলছে যে এখনো পানি এবং বন্যা যে চলে যাওয়ার বিষয়টি, সেটি বন্যা একেবারে চলে না যাওয়া পর্যন্ত তারা এই ক্ষতিগুলো কিন্তু সারানোর কাজে হাত দিতে পারছে না। ফলে কিন্তু সবকিছু এক কথায় বলা যায় যে এলোমেলো হয়ে রয়েছে গাইবান্ধার যে 4টি উপজেলা, সাঘাটা, ফুলছড়ি সদর এবং সুন্দরগঞ্জ উপজেলা যে বন্যা হয়েছিল যেসব অঞ্চলগুলোতে। আর এই পানি বৃদ্ধির বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে আপাতত কিন্তু বন্যার আশঙ্কা নেই এবং আজকে বিকাল থেকে হয়তোবা পানি কমতে শুরু করবে বলে তিনি আমাকে জানিয়েছেন। গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। চামড়া খাতে আসতে শুরু করেছে স্থগিত হয়ে যাওয়া রপ্তানি আদেশ। চামড়ার জুতা এবং চামড়াজাত পণ্যের জাহাজীকরণ শুরু হয়েছে বলে জানালেন রপ্তানিকারকেরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে জুলাই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেড়েছে 16% বেশি। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি আয় বাড়াতে চামড়া শিল্পের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। রপ্তানি পণ্যের বাজার বহুমুখী করতে চামড়া ও চামড়াজাত পণ্যকে 2017 সালের জন্য প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। তবে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই মন্দাবস্থা এ শিল্পে। এর মধ্যে এসে পড়েছে করোনার প্রাদুর্ভাব। এত সংকটের পরও চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ে রপ্তানি আয় ইতিবাচক হলেও এখনো অনেক পিছিয়ে আছে দেশের এই শিল্প।
তাদের দাবি, স্থগিত হয়ে যাওয়া আদেশগুলো ফিরে আসাতেই কিছুটা বেড়েছে রপ্তানি আয়। জুনের সাথে জুলাই কম্পেয়ার করলে দেখবেন যে 53% গ্রোথ আছে, কিন্তু আমাদের দেখার বিষয় হলো যে গত বছর জুলাইয়ের এক্সপোর্টের সাথে যদি আমি এবছর জুলাইয়ের এক্সপোর্ট কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা 15% নেগেটিভ গ্রোথে আছি। বাহির বিশ্ব আবার খুলে যাওয়ার পরে অর্ডারগুলো আবার রিজিউম করা হয়েছে এবং সেই অর্ডারগুলো আমাদের যেগুলো অ্যাকচুয়ালি একটা ব্যাকলগ ছিল অর্ডারের, তো সেই ব্যাকলগটা কিছু পূরণ হয়েছে এই জুন এবং জুলাই মাসের দিকে। এই সেক্টরকে বাঁচানোর জন্য সর্বশক্তি নিয়োগ করা উচিত সর্বমহলে। যে ঋণের সময় পরিশোধের সময়সীমা অনেক বাড়িয়ে দেওয়া দরকার। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি বাজারে চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে এবং এ খাতে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন আরও সুনির্দিষ্ট পরিকল্পনা, পাশাপাশি বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে আসলে চামড়াজাত পণ্য রপ্তানি করতে আগ্রহী হয় না। বাংলাদেশে চামড়াজাত শিল্পগুলোর ব্র্যান্ডিং যদি আমরা সঠিকভাবে করতে পারি, সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করতে পারে। চামড়া খাতের অবকাঠামো উন্নয়নে দ্রুত সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুলে টিউশন ফি কমানোর দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকেরা। তাদের দাবি, করোনা পরিস্থিতিতে আয় কমে যাওয়ায় বেশি টিউশন ফি দেয়া অনেকের জন্য কষ্টকর। এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত টিউশন ফি না পেলে শিক্ষক কর্মকর্তাদের বেতন দেয়া কঠিন। করোনার কারণে গত 18 মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকরা বলছেন, এই সময়ে অনেকে কর্মহীন হয়েছেন, তাদের জন্য শিক্ষার্থীর টিউশন ফি দেয়া সহজ নয়, তাই কমানোর দাবি তাদের। সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিউশনি ফি অন্তত 50% মওকুফ করে দেওয়া। আমরা যারা এই মহামারীতে খুব অসহায় অবস্থায় আছি অর্থনৈতিকভাবে, তাদেরকে পূর্ণাঙ্গ টিউশন ফি মওকুফ করার দাবি জানাচ্ছি। এই দাবিতে সোমবার ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনও করেছেন অভিভাবকরা। তারা বলছেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। আমরা অনুরোধ করব সরকার যেন আমাদের দাবিগুলা মেনে নেয় এবং প্রতিটা স্কুলকে যেন একটা চিঠি দিয়ে আমাদের দাবিগুলা পূরণ করে। চাকরি নেই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ঘর ভাড়া দিতে পারছে না কিংবা ভালোভাবে খেতে পারছে না, আমাদের এই দাবি মানতে হবে। এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে যে অভিভাবকেরা আর্থিক সংকটে আছেন, তাদের সন্তানদের টিউশন ফি কমানো বা মওকুফ করা হচ্ছে। সবার টিউশন ফি কমালে স্কুল চালানোই কঠিন হবে। শিক্ষক কর্মচারীদের বেতন কিন্তু শিক্ষার্থীদের টিউশন ফিস দিয়েই আমাদের চলছে, সেহেতু এর থেকে আমাদের কোনোভাবে এটা করা সম্ভব না। এ নিয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এককভাবে কাউকেই বোধহয় এখানে আমাদের পক্ষে কিছুটা বলাটা একটু মুশকিল। এটার সমাধানটা উভয় পক্ষকেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই করা উচিত বলে আমি মনে করছি। সংকট কাটাতে মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিবন্ধনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে কর্পোরেট কর বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সোমবার রাজস্ব পরিস্থিতি নিয়ে এক অনলাইন সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া রাজস্ব বিভাগের সক্ষমতা বাড়াতে প্রতি জেলায় কর অফিস স্থাপনের কথা জানান তিনি। দেশে সরকারি বেসরকারি 60টি ব্যাংক রয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার 40%, আর নতুন বাজেটে তালিকাভুক্ত ও মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য এ হার 37.5% নির্ধারণ করা হয়েছে। কিন্তু সুবিধা নিয়েও নতুন প্রজন্মের অনেক ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। এই অর্থ বছরে তারা বাজারে না আসলে কর্পোরেট কর হার বাড়ানো হবে বলে সাফ জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের কমিটমেন্ট ছিল, ওখানে শর্তই ছিল নির্দিষ্ট সময়ের ভিতরে তারা পুঁজিবাজারে যাবে। এখন পুঁজিবাজারে কেউ গেছে, কেউ যায় নাই। এই জন্য আমি মনে করি যে 37.5% যখন ট্যাক্স রেট ছিল তখন তারা যায় নাই। এখন আমরা সেটাকে বাড়িয়ে 40% করছি, তাও যাবে না। এদের অনেক বেশি বাড়ালে
তারপর যাবেন। এবার তাদের বলে দিবেন যদি এবারও যদি না যান নেক্সট ইয়ার আরো বাড়ান। গেল অর্থ বছরে রাজস্ব ঘাটতি ছিল প্রায় 1,12,000 কোটি টাকা, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য আদায় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন অর্থমন্ত্রী। প্রয়োজনে লোকবল বাড়ানোর ঘোষণা দেন তিনি। আরো নতুন নতুন রাজস্ব কর্মকর্তা নেওয়া হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে এবং ট্যাক্স যারা দিতে পারেন আমাদের প্রতি বিশ্বাস যেন থাকে, সরকারের প্রতি বিশ্বাস থাকে, বিশ্বাস আনয়ন করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এদিকে সভায় জিডিপি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির তথ্যকে অনুমান ভিত্তিক ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। সিপিডি যদি কোনো আন্দাজ ভিত্তিক যদি কোনো জিডিপি সম্বন্ধে কথা বলে তাহলে ইন্ডিয়াকে সেটা কতটা গ্রহণযোগ্য বা আমরা নিজেরাই বুঝতে পারেন। আর গত 10 বছরেই তাদেরকে আমি দেখেছি একটি জায়গায় তারা আমাদেরকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে। আমরা বাজেট দিলেই এতে একটা অনুষ্ঠান করার সময় এসে যায়, কাঁচা মাল এখানে থেকে নিয়ে বিদেশে এগুলা এক্সপোর্ট করে, এই হলো তাদের ব্যবসা। সভায় এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি বন্ধের পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে এই মাসে ইএফডি মেশিন উদ্বোধন করা হবে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জে গুচ্ছগ্রাম প্রকল্পে ঘর দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নবীগঞ্জ উপজেলার এক ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে। এমনকি তাদের চাহিদা মতো টাকা দিতে না পারায় সরকারের এই প্রকল্পের আওতায় সুবিধা পায় না ভূমিহীনরা। গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় সরকারি ঘরের জন্য ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও মেম্বার দুলাল মিয়ার সঙ্গে যোগাযোগ করেন নবীগঞ্জের ভূমিহীনরা। টাকার বিনিময়ে ঘর দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। এমনকি পুরো টাকা দিতে না পারলে ভূমিহীনদের নির্যাতন করার অভিযোগও আছে। স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নিজ এলাকার ভূমিহীনদের বাদ দিয়ে ঘর বরাদ্দ দেয়া হচ্ছে অন্য জেলার লোকজনদের। 5,000 টাকা দেওয়ার কথা হয়েছে না, 5,000 টাকা দিয়ে 11,000 টাকা দিলেইছে আমি দেওয়া, বা যারা 5,000 টাকা দুধ দিতে আমার গড় দেবো বনাইলে কোন গড় দেবো বলতো না। এখানে ছবি তুলো হয়েছে, দস্তখতর আসছেন, টেকর আসছেন, কখন টাকা দেয় এগুলো করে নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও মেম্বার দুলাল মিয়া। আমরা যে গড় বরাদ্দ দিছি আমরা ওয়ার্ড ভিত্তিক মেম্বার বলতে গেছি তালিকায় নিয়ে যাবো, সুতরাং এই ব্যাপারটা আমার জানা নাই। আমার বিশ্বাস আমার মেম্বাররা এই ধরনের কোনো কিছু করছেন। কাউরে টাকা নিয়ে আমি গড় দিয়েও নাই। এটা হয়েছে গিয়া পিয়নের সাহেবের প্রকল্প, পিয়নের সাহেবের পিয়া হিসাবে তারা গড় দিচ্ছে, এটা সম্বন্ধে আমি কোনো কিছু জানি না। ঘুষের অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গুচ্ছগ্রাম প্রকল্পের আমাদের সব মেম্বার সেক্রেটারি, সহকারী কমিশনার ভূমি, ওনার কাছে এই বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সেটি তদন্ত পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বন্টন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় থমকে আছে রংপুরের শতবর্ষী শ্যামা সুন্দরী খালের দখল, পরিবারের মাঝে বন্টন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় থমকে আছে রংপুরের শতবর্ষী শ্যামা সুন্দরী খালের দখলমুক্ত ও পুনঃখনন কার্যক্রম। সৌন্দর্য বর্ধনের জন্য নতুন একটি প্রকল্পের প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। অনুমোদন পেলেই খালের প্রাণ ফেরানোর কাজ আবারও শুরু হবে। 1890 সালে রাজা জানকী বল্লভ সেন তার মা চৌধুরানী শ্যামাসুন্দরী দেবীর নামে খনন করেন এই খাল। শ্যামাসুন্দরী দেবী ম্যালেরিয়ায় মারা যাওয়ার পর মশার উপদ্রব ঠেকাতে ঘাঘট নদী থেকে রংপুর শহরের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় এই খালকে। কিন্তু এখন 16 কিলোমিটার দীর্ঘ এই খাল মশারি প্রজনন ক্ষেত্র। শহরের সমস্ত আবর্জনা পড়ছে এই খালে। সৌন্দর্য রক্ষার চেয়ে পরিকল্পনার অভাব ছিল। তারা যে জিনিসটি করেছে দেখেন, আজকে এখানে প্রত্যেকটা জিনিস ভেঙে গেছে। পানিবাহিত রোগ থেকে মানুষকে মুক্ত করার জন্য, আর সেই শ্যামাসুন্দরী ক্যানেল এখন হয়েছে পানিবাহিত রোগ ছড়ানোর জন্য। বছরের শুরুতে খাল দখলমুক্ত করে পুনর্খননের উদ্যোগ নেয় প্রশাসন। তবে করোনায় কাজ থেমে থাকায় বর্ষায় আবারও আগের অবস্থায় ফিরে গেছে খাল। প্রায় 10 কিলোমিটার একটা খাল আমরা পুরাটাই উদ্ধার করেছি এবং ডিজিটাল পদ্ধতিতে আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে এর ওই আগে যেমন একটা ইয়ে ছিল যে আপনার সীমানা প্লেয়ার এখানে দিলেন, হয়তো কিছুদিন পর আরেকজন সারাই দিল, এইটার সুযোগ আর এবার নাই। জেলা প্রশাসন বলছে খালের সৌন্দর্য বর্ধনের দায়িত্ব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে। প্রায় 1200 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পাঠানো হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। পাশ হলেই প্রাণ ফিরবে শতবর্ষী এই খালে। কোন জায়গায় কি পরিমাণ গভীরতার মাধ্যমে খননটা কতদূর করতে হবে সেই অনুযায়ী আমরা একটা প্রজেক্ট আকারে এটা স্থানীয় সরকার বিভাগে
আমরা প্রেরণ করে সেখানকার বাজেট নিয়ে আমরা আশা করছি যে এটা খালটাকে একটু সৌন্দর্য সহ পানির প্রবাহ যেন প্রবাহন থাকে সেই ব্যবস্থা করবে। স্থানীয়রা বলছেন পরিকল্পনা অনুযায়ী সংস্কার কাজ করতে পারলে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কমবে শহরের যানজটও। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা একদিনের সফরে আজ ঢাকায় আসছেন। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয় দুপুরে ঢাকায় পৌঁছাতে পারেন তিনি। মার্চের পর ভারতের পররাষ্ট্র সচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় সহ কোভিড-19 মোকাবিলায় দুই দেশের যৌথ প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পাবে। বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা এবছরের জানুয়ারিতে দেশটির পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ মারা গেছেন। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। বয়স হয়েছিল 90 বছর। বহুদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায়। পণ্ডিত যশরাজ ছিলেন মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী। সঙ্গীত নিয়ে তার সাধনা প্রায় 80 বছরের। জন্ম 1930 সালের 28 জানুয়ারি ভারতের হরিয়ানার হিসার জেলায়। বাবা পণ্ডিত মতিরামের কাছে গান শেখা শুরু। পরে বড় ভাই পণ্ডিত প্রতাপ নারায়ণের কাছে শেখেন তবলা। প্রতিদিন 14 ঘন্টা রেয়াজ করতেন। উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী হলেও প্লেব্যাক করেন বেশ কিছু চলচ্চিত্রে। লাড়কি সায়েদ্রি কি, ওয়াদা তুমসে হ্যায় ওয়াদা বেশ জনপ্রিয়তা পায়। সঙ্গীতে অবদানের কারণে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সহ বহু পুরস্কার পান এই কিংবদন্তি। টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, পণ্ডিত যশরাজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে। শ্রদ্ধা জানান এ আর রহমান, শাবানা আজমি, আদনান সামি সহ সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। 2017 সালে ঢাকায় বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে এসেছিলেন পণ্ডিত যশরাজ। 2019 সালে তার নামে নামকরণ করা হয় একটি গ্রহাণুর। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তারকা ক্রিকেটাররা একে একে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, সপ্তাহখানেকের মধ্যে সব জড়তা কাটিয়ে উঠবেন তিনি। তার বিশ্বাস, শ্রীলঙ্কা সফরের আগে ফিট হয়ে যাবেন সবাই। লঙ্কা সিরিজে নিজেদের ভালো সুযোগ দেখছেন তামিম। মানসিকভাবে চাঙ্গা থাকতে বিসিবির অনলাইন সেশন কাজে লেগেছে বলেও জানান তিনি। একদিন ফিটনেসের কাজ করেই স্কিল ঠিকঠাকে নেমে পড়েছেন মুস্তাফিজ। প্রথম দিন বল হাতে না নিলেও দ্বিতীয় দিন 5 ওভারের মতো বল করেছেন একাডেমি মাঠে। প্রথম 2 ওভার বড় রান আপে পরের দিকে রান আপ কমিয়ে কাটার ও স্লোয়ারে মনোযোগ দিয়েছেন। আলামিন, শফিউল, তাইজুলও চালিয়ে যাচ্ছেন লাইন লেন্থ ঠিক করার কাজ। দীর্ঘদিন পর মানিয়ে নিতে সমস্যা হবে এমন শঙ্কায় ছিলেন অনেকে। মাঠে ফেরার পর পরিস্থিতি খুব একটা কঠিন মনে হচ্ছে না। টাইগার ওয়ানডে অধিনায়ক টানা 2 দিন মিরপুরে ব্যাটিং ও রানিং করেছেন। বলছেন, দীর্ঘ বিরতি হলেও ব্যাটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না, তবে মাঠের ফিটনেস ফিরে পেতে সময় লাগতে পারে সপ্তাহখানেক। 4-5 মাস পর ব্যাটিং এর ক্ষেত্রে যতটুকু রাস্টিনেস মনে করছিলাম থাকবে, বাট সারপ্রাইজিংলি অত খারাপ অবস্থা না। আমার কাছে মনে হয় যে ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে। ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালো আছে, বাট ট্রেডমিল বলেন, বাসায় যত অ্যাক্টিভিটিস করি হচ্ছে এই রোদে অথবা মাঠে করাটা একটু ডিফারেন্স, ওটা অ্যাডজাস্ট করতে হয়তো আরো সপ্তাহখানেকের মতো লাগবে। পরিবার ও নিজের সুরক্ষার জন্য লকডাউনে ঘরবন্দি ছিলেন। ব্যক্তিগত অনুশীলনে বিসিবির নিয়ম নীতিতে আশ্বস্ত হয়েছেন। শঙ্কা ভুলে নিজেকে প্রস্তুত করতে চান শ্রীলঙ্কা সফরের জন্য। বাকিরাও দ্রুত আগের অবস্থায় ফিরবে বিশ্বাস তামিমের। যেভাবে নিয়ম মেনে সবকিছু করতেছি আমরা, আমার কাছে খুবই পজিটিভ লাগছে। আশা করি এভাবেই করে আগেতে থাকবো। আর প্লাস এখন যেহেতু আমরা জানি যে আমাদের একটা ডেট আছে, আমরা জানি যে আমাদের খেলা কখন শুরু হবে,
তো সবাই সবার মতো প্রিপারেশন নিচ্ছে। গেল 4 থেকে 5 মাস মানসিকভাবে ফিট থাকতে বিসিবি ব্যবস্থা করেছে অনলাইন সেশনের, যেখানে বড় নাম ছিল ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কাস্টেন। তামিম ব্যক্তিগতভাবেও কয়েকজনের সাথে কথা বলেছেন সামনের সময়ে যা কাজে দেবে টাইগার ওপেনারকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।